হঠাৎ কি এমন হলো যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে কিংবা যাবার চেষ্টা করছে। আবার কেউ কেউ অনুশোচনা, আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছিলাম, আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছি। তো আসলে ঘটনাটা কি? সুরভি সম্প্রতি শুনলাম যে সে নাকি ভারতে গিয়েছিল, সেখানে এক কোন দেশের ভিসার জন্য চেষ্টা করবে এবং সে বিদেশে চলে যাবে। তো এই সুরভি গ্রেপ্তার হয়েছিল, সে যে বাসার থেকে গ্রেপ্তার হয়েছিল আপনারা দেখেছেন যে কি অবস্থা। সেও নাকি গাজীপুরে ব্যাপক চাঁদাবাজি করেছে এবং তার বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির ওই অভিযোগ উঠেছিল। তো এই হলো জুলাই যোদ্ধা, এখন তারা বিদেশে চলে যাচ্ছে এবং এই জুলাই যোদ্ধা নিয়ে ব্যাপক আলোচনা আবার শুরু হবার অন্যতম কারণ হলো যে সম্প্রতি একজন ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার মারা গেছেন। কারিনা কায়সারের বাবা হলেন ফুটবলার কায়সার হামিদ। তিনি একসময় মোহামেডানে খেলতেন, জাতীয় দলেও খেলতেন এবং আমাদের যেসব বন্ধুরা মোহামেডানের সাপোর্টার ছিল, কায়সার হামিদ তাদের কাছে হিরো ছিল। কিন্তু পরবর্তীতে কায়সার হামিদের নানান বিতর্কিত কর্মকাণ্ডে তার সেই অবস্থানটি আর আগের মতো নেই এবং তিনি, তার মেয়ে কারিনা কায়সার, তারা সবাই আলোচনায় এসেছেন এই সম্প্রতি ঘটনায় যে কারিনা কায়সার তার অ্যাকিউট লিভার ফেইলিওর ডেভেলপ করেছিল এবং কারণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না। শুধু বলবো যে কারিনা কায়সার অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং করেছে তার বন্ধুরা এবং আলটিমেটলি সে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল। তার লিভার ট্রান্সপ্লান্ট করবার কথা ছিল, সেটি হয়নি, সে মারা গেছে। এবং ওই ভেলোরের ওই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি কিছুদিন। সো ওই জায়গাগুলো আমি চিনি খুব ভালো করে। তো কারিনা কায়সারের বিষয়ে যেহেতু আসলো এবং তাকে কেন্দ্র করে এই জুলাই যোদ্ধা এবং তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে বিদেশে কারিনাকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে এবং যে এই তাহলে সেই কারিনা কায়সার যাকে আওয়ামী লীগের যে রিসার্চ অর্গানাইজেশন সিআরআই, তারা লেটস টক একটা অনুষ্ঠান করতো, সেইখানে তারা তাকে একেবারে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল। আমাদের সিআরআই এর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বা সেই সময় অনেকে, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের খুব মূল্য দিত এবং তাদের সে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাক্সেস তৈরি করে দিত। কিন্তু ইনফ্লুয়েন্সাররা কোন রাজনৈতিক আদর্শ ধারণ করে কিংবা তাদের ডলার দিয়ে কেনা যায় কিনা, এগুলো কিন্তু কোনো বাজ বিচার ছিল না। কিন্তু আজকে দেখলাম যে কারিনা কায়সার মারা গেল। কারিনা কায়সারের মৃত্যুর পরে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল করা হয়েছে এবং জুলাই যোদ্ধা শব্দটা এখন আসলে একটি গালি হয়ে গেছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারিনা কায়সারের মা বলতে বাধ্য হয়েছে যে আমরা জুলাই যোদ্ধা না। মানে জুলাই যোদ্ধাটা একটা গালি, এটা একটা কলঙ্ক আর কি। সো এই কলঙ্কের দাগ কেউ আর গায়ে নিতে চাচ্ছে না। তারা গণভবনে চুরি করে ছিল বলে যে ভিডিও আমরা দেখেছিলাম, সেটাও তারা অস্বীকার করে বলছে যে না, এটা আমরা বাইরে শুট করেছি, আমরা গণভবনে যাইনি। যা হোক, চুন্নি, চোর, পুরা ফ্যামিলির উপর একটা ট্যাগ লেগে গেছে। তো এই হলো মানে কারিনা কায়সার। আমি এই নামটা আগে শুনিনি, এটা আমার হয়তো বয়সের কারণে কিংবা আমি হয়তো এইসব বিষয় তো খোঁজও রাখিনি। কিন্তু আমি একটি কষ্ট পেয়েছি, গতকাল ঢাকা থেকে একজন মা আমাকে একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছে, সেটাও এই কারিনা কায়সারের, এবং সেখানে দেখলাম যে কারিনা কায়সার একজন মাকে কিভাবে ট্রল করেছে। এবং আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আজ একটি মা হয়ে এই প্রথম আপনাদের কাছে এসেছি। আমার মেয়ে নারাজ শারমিন অনেক ভালো মাঠে খেলে, কিন্তু আমাদের কিছু পারিবারিক সমস্যার কারণেও এখন মাঠে খেলতে যেতে পারতেছে না। ওর হাঁটুতে সমস্যা, ও রাতে ঘুমালেও ঘুম পায়, অনেকক্ষণ না খেয়ে থাকলে ওর খিদা লাগে। ওর তুমি বলো, দেশবাসী বন্যা হয়েছে, আমাকে টাকা পাঠা। এছাড়াও আপনারা দেখেছেন যে সক্রেটিস মাহফুজ, এই ইনুস সরকারের যে ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং যাকে ডক্টর ইনুস বিল ক্লিন্টনের সামনে নিউ ইয়র্কে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ দুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে
যে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে যেদিন মপতন্ত্র কায়েম হয়েছে, আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে, হ্যাঁ, যেদিন ছাত্ররা 24-কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এসব অনেকগুলো দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছে, কিন্তু এই মাহফুজ যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এই মপতন্ত্রের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তখন কিন্তু সে এই 24-কে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তার আপন ভাইকে রেড ক্রসের বোর্ডে ঢুকাইছে, আরেক ভাই ইলেকশন করে হারছে। তো এখন যেহেতু কোথাও নেই, নিজেকে আলোচনায় রাখবার জন্য এইসব স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই মাহফুজদেরও বিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু আমি এই শেষে আবার সেই কারিনা ক্যাসারের কাছে ফিরে যাব। এই যে দেখতে চকচকে, হ্যাঁ, এইসব নাম জানা মানে চিনি না জানি না, কিন্তু ইনফ্লুয়েন্সার আয়না যে আমরা এদের মাথায় তুলে নাচছি, এই কাজটা যদি আমরা আমাদের পরীক্ষিত কর্মীদের দিয়ে করতাম, ছাত্রলীগের যুবলীগের, তাহলে তারা এখন তো এমনি কিছু না পেয়ে জীবন দিচ্ছে, তাহলে সেইটা হতো তাদের জন্য একটা রেওয়ার্ড। এবং আজকে তারা এই যে হাসতে হাসতে জীবন দিচ্ছে, যে কোনো নির্যাতন সহ্য করছে, তখন সেটা আরো জাস্টিফাইড হতো। তো এটা একটা সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা, যে বাইরের কাকে এই চকচক করিলেই শোনা হয় না। রাজনীতিতে আপনি তাকে নিয়ে আগাবেন যার আপনার দলীয় আদর্শের প্রতি একটা কমিটমেন্ট আছে, এবং সেই কমিটমেন্টবিহীন ইনফ্লুয়েন্সাররা আপনারা মাথায় তুলে নেচে এখন হাতে হাতে ফলাফল পাচ্ছেন, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং একটা ছবি দেখলাম ফেসবুকে, মাহিম আহমেদ নামে একজন ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র, এবং সেও নাকি ইনফ্লুয়েন্সার। তার বাসায় গিয়েছে বর্তমানের যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আছেন বেন ক্রিস্টেনসন, তিনি হঠাৎ করে লাঞ্চে গেছেন। তো এখন সভাপতি এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এত বড় একটা দেশের রাষ্ট্রদূত একটা সামান্য ছাত্রের বাসায় কেন গেলেন। দুটো ব্যাখ্যা আমি পেয়েছি। একটা হলো যে কারণে আজকের এপিসোডটা করছি, যে জুলাই যোদ্ধা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক আতঙ্কে আছে। এরা মানুষজনের ঘৃণায় বাস করতেছে, রাস্তাঘাটে মানুষজন এদের ডাকাডাকি করে, সুযোগ মতো পাইলে এরাই এখন মবের শিকার হচ্ছে। তো এখন এই রাষ্ট্রদূত এদের বাসায় গেছে একটা মেসেজ দিতে যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। আরেকটা ব্যাখ্যা যেটা পেয়েছি, যে এই ডিপ স্টেট বা এই বেন ক্রিস্টেনসনরা আবার নতুন করে একটা ভোট পাকানোর চেষ্টা করছে, এবং সেই কারণে তারা এই ধরনের ইনফ্লুয়েন্সারদের আবার অর্গানাইজ করার চেষ্টা করছে, কিন্তু ব্যাপকভাবে সেই আগের মতো সাড়া আর পাওয়া যাচ্ছে না। এবং একটা শ্রেণী, বিশেষ করে শিল্পী যারা আছে, তাদের মধ্যে এই অগাস্টের 5 তারিখে যে উল্লাস দেখা গিয়েছিল, 4 তারিখে যা বিক্ষোভ দেখা গিয়েছিল, এখন তারাও রিয়েলাইজ করছে যে দে মেড এ হিউজ মিস্টেক। ঢাকার গোপীবাগের ঘটনা, একজন তরুণী, সে রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি করছিলেন একজন, তো সেখানে যেয়ে সে কয়েকটা তালের শ্বাস খেয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে ওই বিক্রেতা তার কাছে বলেছে যে টাকা দেন। তা বলেছে কিসের টাকা, তুই আমার কাছে টাকা চাইস, তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে, আমি জুলাই যোদ্ধা। তো এখন বিক্রেতা তো গরিব মানুষ, চুপ করে আছে। তো আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছে, এবং একজন তরুণী হওয়া সত্ত্বেও আশেপাশের মানুষ যা তাকে কিল ঘুষি শুরু করছে, তুই কিসের জুলাই যোদ্ধা, তুই তালের শ্বাস খাইছিস, তুই টাকা দিবি গরিব মানুষের সাথে, বলে তারে বেদম মায়ের। একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটাই জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা। এবং এই জুলাই যোদ্ধারা, এদের একটা বড় অংশ 5ই আগস্ট 2024-এর পরে চাঁদাবাজিতে মেতে উঠেছে, মব সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, এবং যারা চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাস করেছে, এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাসেস করে দেখা গেছে যারা আসলে খুবই অত দরিদ্র পরিবার থেকে এসেছে, এবং মানে তারা এই সুযোগে দে ওয়ান্টেড টু মেক দেয়ার ফরচুন, অনেক টাকা তারা উপার্জন করেছে।